কিছুদিন আগে 30শে জুলাই ফ্রেন্ডশিপ ডে চলে গেল। সেদিন থেকে আমি ভাবছি যে আবার একটা নতুন কিছু বলা উচিত। ফ্রেন্ডশিপ মানেই তো র্যাপোর্ট, তাই না? সেই র্যাপোর্টটা আমাদের পেশেন্টদের সাথেও খুব জরুরি, এবং এই র্যাপোর্ট তৈরি করতে আমি দেখেছি অনেক সময় 2-3 বছরও সময় লেগে যায়। তার কারণ কি বলো তো? যদি ধরো তুমি একজন শিক্ষক হও কিংবা ওয়ার্ডের সিস্টার হও, একজন নতুন স্টাফ বা একজন নতুন স্টুডেন্ট এসেছে, তুমি যদি তাকে তার প্রাইভেট কোনো গল্প, যেমন ধরো তার প্রেম নিয়ে, তার হাজবেন্ডের সাথে তার কীরকম সম্পর্ক, এগুলো নিয়ে জিজ্ঞাসা করো, সে কি তোমাকে খোলা মনে বলবে? বলবে না। কারণ একদিনে তোমার সাথে তার র্যাপোর্ট তৈরি হয়নি। হয়তো সে তোমাকে শ্রদ্ধা করে, কিন্তু র্যাপোর্টটা তৈরি হয়নি। র্যাপোর্ট একটা জিনিস এমন যেখানে লজ্জা, ঘৃণা, ভয়, অপমান, অসম্মান এইগুলো কাটিয়ে উঠে সে বলবে। সে হতে পারে সে হয়তো পূর্বে কখনো রেপড হয়েছে, মেন্টালি অ্যাসল্ট হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, বাবা মা হতে পারে, হাজবেন্ডের কাছে হতে পারে, ফ্যামিলিতে এমন একটা হিস্ট্রি আছে যেটা শেয়ার করলে ওকে সবাই ভালোভাবে দেখবে না। এইসব কথা যদি জানতে হয়, যেটা তার মনকে কুড়ে কুড়ে খায়, তাহলে কিন্তু তার সাথে একটা র্যাপোর্ট তৈরি করতেই হবে। আজ একটা কথা বলি, বলো। সেটা হচ্ছে, একটা পেশেন্ট আমাদের ওখানে ভর্তি হয়েছিল। একটা ছোট্টখাটো আমরা ওয়ার্ডে একটা অনুষ্ঠান করি প্রতি 15 দিন অন্তর। সেই অনুষ্ঠানে সে একটা গান গাইবে। তা আমার খুব তাড়া ছিল, ওই জন্য আমি গানটা না শুনেই উঠে আসছিলাম। তখন সেই আমাকে বলল যে না, আমি খুব ভালো গান গাই, আমার গানটা আপনাকে শুনে যেতেই হবে। এমনভাবে বললো যে আমি আর উপেক্ষা করতে পারলাম না। আমি বললাম ঠিক আছে, গাও। সত্যি অদ্ভুত গান গায়, রবীন্দ্রসঙ্গীত একটা গাইলো। এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করলাম। যেই অ্যাপ্রিসিয়েট করলাম, তখন বলো তাহলে আরেকটা গান শুনুন। সেটা গান শোনার পরে আমি বললাম আর কিন্তু আমার এখানে অপেক্ষা করা যাবে না, এবার কিন্তু আমাকে যেতে হবে। এইভাবে ওর দিক থেকেই কিন্তু ও বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। যখন ওয়ার্ডে যেতাম, প্রতিদিন ওর সাথে কথা বলতাম। ওর সকাল থেকে সন্ধে পর্যন্ত কি রুটিন, ওর কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওর হাজবেন্ডের সাথে ওর কীরকম করে সম্পর্ক তৈরি হলো, ওর মেয়ে কীরকম আছে, ইত্যাদি ইত্যাদি। তো জানলাম সে একজন ফিজিওথেরাপিস্ট এবং ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। ওর হাজবেন্ড তাতে কিন্তু সঙ্গত করে। এত সুন্দর একটা ফ্যামিলি, সে কেন এখানে ভর্তি হয়েছে? জানা গেল যে তার নাকি অ্যাংজাইটি হয়েছে, সিভিয়ার অ্যাংজাইটি। কি ব্যাপার না, তারই ইচ্ছাতে, তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, তারই ইচ্ছাতে তার হাজবেন্ড একটা ফ্ল্যাট কেনে এবং ফ্ল্যাটটা সে নিজের মনের মতো করে সাজায়। সেই ফ্ল্যাটে প্রবেশের পর থেকে তার একটা অ্যাংজাইটি ডেভেলপ করেছে, এবং সে যখন ওখানে পা দেয়, পরবর্তী সময় হলো এখান থেকে ফিরে যাওয়ার পরে বারবারই সে ভর্তি হচ্ছিল। ফিরে যাওয়ার পরে বারবার ও যখন সেখানে ঢুকতে যায়, দরজা থেকেই তার একটা সিভিয়ার অ্যাংজাইটি ডেভেলপ করে, ও থাকতে পারে না। ওকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, ও বলে এত জিনিসে ভর্তি, মানে আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কি করতে হবে তাহলে? ওর হাজবেন্ড বলল ঠিক আছে, আমি ঘরের আসবাবপত্র কমিয়ে দিচ্ছি। ওর প্রিয় আলমারি যেটা, সেটাও সে বিক্রি করে দিল। তাহলে তো এবার ঠিক হয়ে যাবার কথা। আবার কিছুদিন পরে যেমন মেডিসিন খাচ্ছিল, আমাদের সাথে যেরকম কথা বলছিল, হ্যাঁ, আমি এর সাথে তাকে একটা সাপোর্টিভ থেরাপিও দিচ্ছিলাম। যেমন বলেছিল সে ফিজিওথেরাপিস্ট, সেই জন্য অন্যান্য পেশেন্টদের কাছে যারা একদম বেডরিডেন,
হেমিপ্যারেসিস রয়েছে, অস্টিও আর্থ্রাইটিস রয়েছে, এরকম পেশেন্টদেরকে বলতাম যে তুমি এদেরকে একটু ফিজিওথেরাপি করো না। এবং আমার একটি পেশেন্ট কিন্তু সত্যি সত্যি খুব ভালো হয়ে গেছিল। বলতাম তুমি এদেরকে একটা মিউজিক থেরাপি করো না, তুমি এদেরকে বসো, এদের সাথে তুমি গান গাওয়ার একটা, সবাইকে একটু গান শেখাও না। আর নিত্য দিনের কথা জিজ্ঞাসা করতাম, সকালে তুমি কটার সময় ওঠো? না আমার একটু দেরি হয়ে যায় উঠতে, 10টা হয়ে যায়। কেন 10টা হয়ে যায়? কেন না আমি যে ঘুমের ওষুধ খাই তার জন্য আমার উঠতে 10টা হয়ে যায়। ততক্ষণে আমার শাশুড়ি মার রান্না হয়ে যায়, মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, হাজবেন্ডের খাওয়া দাওয়া হয়ে যায়। তো কে এত কাজ করে? না আমার হাজবেন্ড করে, শাশুড়ি মা করে। তা তুমি মেয়ের জন্য কি করো? না আমি মেয়ের জন্য কিছুই এখন করতে পারছি না, যেহেতু আমি এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছি। তা আমরা তাকে কাউন্সিলিং করতাম, ঠিক আছে অতটা কিছু করতে হবে না, কিন্তু একটা পদ তুমি রান্না করো, মেয়ে আসার পরে তাকে একটুখানি তুমি সময় দিও, বিকেলের টিফিনটা তুমি একটু দেখে দিও। এইভাবেই চলছিল। তো এটাতে ও অনেকটা ভালো হয়ে যাচ্ছিল। মেডিসিন তো চলছিলই, মেডিসিন তো বন্ধ করা যাবে না। কিন্তু আবার যখন ফিরে যাচ্ছিল, আবার সেই এক সমস্যা নিয়ে আরো খারাপ অবস্থায় ও ফিরে আসছিল। ফিরে যখন আসছিল তখন দেখা যাচ্ছিল তার ওজন কমে গেছে, খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, কথা বলার মতো অবস্থায় নেই। সেখান থেকে আবার তাকে প্রতিদিন গল্প করে কথা বলে তার মনকে ডাইভার্ট করে, তার জন্য জানো তো আমাদের ওখানে রিক্রিয়েশনাল থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে। তাকে উঠিয়ে চলো ওখানে গিয়ে কিছু কাজ করবে, দেখো তুমি ওখানে ব্যাগ তৈরি করতে পারো কিনা, কোনো ড্রয়িং করতে পারো কিনা, ওখানে দেখো সবাই রয়েছে তার সাথে গল্প করতে পারো কিনা। এরকম করতে করতেই চাচ্ছিল, কিন্তু প্রতিবারই সে আবার ফেরত আসছিল। এই করতে করতে প্রায় 2 বছরও হয়ে গেল। আমিও মাঝে মাঝে তাকে সময় দিচ্ছিলাম, যথেষ্টই সময় দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এইটুকুই। একদিন দেখি সে নিজে থেকে আমাকে বলে, দিদি তোমার সাথে কিছু কথা আছে। আলাম বলো কি কথা বলবে? বলে দিদি আমার যেদিন গৃহপ্রবেশ হয়েছিল সেদিন আমার শাশুড়ি মায়ের একটা গলার হার আলমারির নিচে পড়ে গেছিল। সেই গলার হারটা আমি তুলে রেখেছি। সেটা কিন্তু আমি আমার ননদদেরকে, আমার হাজবেন্ডকে, আমার শাশুড়ি মাকে কাউকে জানাইনি। এই যে একটা গিল ফিলিংস, এই 2-3 বছর ধরে সেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর আমার সাথেও এত র্যাপোর্ট তার তৈরি হয়নি, বা আমাদের ওখানে কারোর সাথে এতটা র্যাপোর্ট তার তৈরি হয়নি যে ওই এই কথাটা খুলে বলবে। আমি বললাম ঠিক আছে, এরকম তো ভুল হতেই পারে, তুমি যে নিজে বুঝতে পেরেছো ভুল হয়েছে এটাই তো বড় কথা। তার মানে তোমার আর ভবিষ্যতে এরকম কোনো ভুল হবে না। না আমার শাশুড়ি মা আমাকে কি বলবে, ননদরা কি বলবে? আমরা কেউ কিছু বলবে না, ওদেরকে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা ওনাদের সাথে কথা বলবো, তোমার হাজবেন্ডের সাথেও আমি কথা বলবো। যে কোনো কারণে তাদের নিয়ে আসাটা দেরি হয়ে গেছিল। যাই হোক, তারা হয়তো এসে পৌঁছায়নি। এর মধ্যে তার মনটা খুশি হয়ে সে বিশ্বাসটা অর্জন করেছিল যে তাহলে হয়তো শাশুড়ি মা, ননদরা, স্বামী তাকে ক্ষমা করে দেবে। বাড়ি ফিরে যাওয়ার পরে সে একটা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে যেখানে সাধু বাবা তাকে খুব আশীর্বাদ করেন যে তুই ভালো থাকবি মা, তখন তার মনে হয় আমি মন্দিরে এই সাধু বাবার এত আশীর্বাদ পেলাম, তাহলে আমার বাড়িতে গিয়ে কনফেস করা উচিত। এবং সে কনফেসও করেছিল। কনফেস করার পরে আমাকে জানিয়েছিল যে আমি কনফেস করেছি বলে, কিন্তু পরবর্তী সময় আর কি ঘটেছিল সে আর যোগাযোগ আমার সাথে রাখেনি। কিছুদিন পরে আমি যখন তাকে নিজে থেকে ফোন করি, সেটাও বোধহয় 1 মাস বা 2 মাস পরে, তখন তার মেয়ে ধরে বলে মা নেই। মা নেই মানে আমি তো বুঝতে পারছি না, মা নেই মানে কি কথা? না মা আর নেই। আমি মা কোথাও গেছেন? বলে না মা নেই। মানে ওই কনফেসটা বোধহয় দেরি হয়ে গেল। তো আমাদের অ্যাজ এ সাইকিয়াট্রিক নার্স সেটা আমাদের দেখতে হবে, এমনভাবে মিশতে হবে তাদের সাথে যে তারা যেন কোনো ঘটনা বলতে আমাদের কাছে লজ্জা না পায়। শুধু ওর কথা বলছি কেন বলো? ধরো তুমি ওখানে সিস্টার বা তুমি স্টাফ,
নতুন একজন স্টাফ নার্স জয়েন করেছে, বা তুমি একজন টিচার, তোমার ছাত্রী জয়েন করেছে, তুমি কি সত্যি সত্যি তার সাথে 1 মাসের সম্পর্কের পরেও তার ব্যক্তিগত কোনো ঘটনা জানতে পারবে? সে কি তোমাকে বলবে? নাকি ভাববে যে তার মান সম্মান হানি হবার একটা জায়গা রয়েছে, সে হয়তো লজ্জা পাবে, তাই পার্সোনাল ঘটনা সে কি তোমার সাথে শেয়ার করবে? সুস্থ অবস্থাতেও আমরা শেয়ার করি না। তার জন্য যেটা দরকার আমাদের র্যাপোর্ট, যাতে ভবিষ্যতে সে হিউমিলেট না হয়। এখানেও ভবিষ্যতে ও বাড়িতে গিয়ে কোনোভাবে হিউমিলেট হয়েছিল কিনা আমি জানি না। এটা বাবা মার ক্ষেত্রেও ঘটে। বাবা মাও অনেক সময় তার একটা দুর্বলতা, সে হয়তো উঠতে পারছে না, ঠিকমতো ক্লাস করতে পারছে না, হোমওয়ার্ক করতে পারছে না, সেইভাবে বকাবকি করতে করতে হয়তো সেটা তার টিচারদের কাছেও বলে ফেলে, স্কুলের ছাত্রীরাও জানতে পেরে যায়। এইসব ঘটনায় দেখা গেছে যে তারা এত বেশি হিউমিলেটেড হয়ে যায় যে তখন তারা অন্য রকম কিছু একটা ভাবে, এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা আর সম্ভব হয় না। তাই আমাদের বন্ধুদের ক্ষেত্রেও আমাদের এটা করতে হবে। তুমি হয়তো অনেক দিন আগে বন্ধুকে জানতে, সেই বন্ধু হয়তো সত্যি সত্যি তখন খুব ছটপটে ছিল, হয়তো ঠিকমতো করে সে গুছিয়ে ম্যাচিউর অবস্থায় কাজ করতে পারতো না, কিন্তু এতদিনে হয়তো তার একটা রেপুটেশন তৈরি হয়েছে। এমন কিছু আমরা করব না আমাদের পুরনো বন্ধুদের সাথে যেখানে তার মনে হবে যে আমাকে একটুখানি হিউমিলেট করা হচ্ছে, আমার রেপুটেশনটা কোনোভাবে একটু নষ্ট হচ্ছে। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আর কথা আমি বাড়াবো না, আজকের মতো এইটুকুই। পরের দিনে আমি জাজমেন্টাল নিয়ে আমি একটা কথা বলবো। ধন্যবাদ।